যে কোনো চাকরি বাকরি লেখাপড়ার জন্য কিন্তু আমাদের টেক্সট বইটা অবশ্য পড়াশোনা করতেই হবে। তাই জন্য আজকের এই ফিজিক্সে আমরা নিয়ে এসেছি ভর এবং ওজন, এই নিয়ে আজকে আমরা জানবো। অ্যাকচুয়ালি অধ্যায়টির নাম হচ্ছে পদার্থ এবং শক্তি। আর আজকে এই পদার্থ এবং শক্তি নিয়ে আজকে আমরা এই অধ্যায়টি শুরু করলাম। তাহলে আগে আমরা দেখে নেব যে ভর ব্যাপারটি আসলে কি। এটা আগে আমরা প্রথমে আমরা এখান থেকে দেখে নেব। সেটা হচ্ছে যে কোনো বস্তুর ভেতরে যে পরিমাণ পদার্থ আছে তাকে আমরা বলবো ভর। ওকে, ভরটা কি? যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে আমরা বলবো ওই বস্তুর ভর। যেমন ধরো কোনো একটা ইটের মধ্যে মোট ওই পদার্থটি কতটুকু আছে, বা ধরো একটা চেয়ারের মধ্যে কাঠ কতটুকু আছে, তো এই কতটুকু আছে যে ওজনটা আছে, যে পরিমাণটা আছে, ওই পরিমাণটা হচ্ছে আসলে ওই পদার্থের ভর। যেমন একটা পেরেকের মধ্যে কতটুকু লোহা আছে, ওটা হচ্ছে ওই পেরেকটি ভর। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম ভর ব্যাপারটা আসলে কি, মানে একটা পদার্থের পরিমাণটা আমার এখানে ভর। আর ভর মাপার জন্য যন্ত্রের নাম সাধারণ তুলা যন্ত্র। ভর মাপা যায় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে দিও, কারণ এর থেকে প্রশ্ন আসে। আর ভরের শুধুমাত্র মান আছে, কিন্তু ভরের কোনো রকম দিক বা কোনো অভিমুখ নেই। ফলে ভর একটি স্কেলার রাশি, এটাও প্রশ্ন থাকে যে ভর একটি স্কেলার রাশি, এর কোনো দিক বা কোনো অভিমুখ নেই, শুধুমাত্র মান আছে। ওকে, এবারে আমরা দেখে নেব এসআইতে এর একক কি আর সিজিএস এর এককটি কি। ভরের এককটি গিয়ে সিজিএস গ্রাম। ওকে, এটা অবশ্যই খেয়াল রেখো। আর এসআইতে কি কিলোগ্রাম, এটা অবশ্যই তোমরা এখানে খেয়াল রেখো। তাহলে এসআইতে কিলোগ্রাম আর সিজিএস আমাদের গ্রাম। ওকে, আর ভর বস্তুর কোনো অবস্থাতেই, মানে ওর স্থিতি হোক, মানে থেমে যাক, বা ও স্পিডে চলুক, বা ওকে উত্তাপ দেওয়া হোক, ওকে উষ্ণতা ওকে বাড়ানো হোক, বা ওকে ইলেকট্রিসিটি দেওয়া হোক, এতে কিন্তু কোনো কিছুতেই কিন্তু ভরের কোনো রকম চেঞ্জ হয় না। ওকে, এর জন্য ভরকে আমরা বলবো স্বকীয় ধর্ম, মানে ভরের ওপরে অন্য কোনো কিছু প্রয়োগ করলে পরে তার কোনো রকম চেঞ্জ কিন্তু হয় না। সে কারণে আমরা একে বলবো ভরের, এ কারণে আমরা ভরকে আমরা বলবো কোনো বস্তুর স্বকীয় ধর্ম। এবার দেখো ওজন বা ভার আমরা বলবো কোনটাকে, ওজন বা ভার। ওকে, ওজন বা ভারটা কি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে, নিজের কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানছে, মানে সমস্ত বস্তুকে তো পৃথিবী তার নিজের দিকে টানছে, তাহলে কোনো বস্তু পৃথিবীর যে বল দিয়ে টানছে সেই টানারটাকে আমরা বলবো ওই বস্তুর ওজন। অ্যাকচুয়ালি ওজনটা বস্তুর উপরে, মানে পৃথিবীর যে অভিকর্ষ, ওটা বস্তুটির ওজন। আর এই ওজনটা মাপার জন্য যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র। ওকে, তাহলে একটা তফাৎ এখানে জেনে রাখলে যে ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর ওজন আমরা মাপি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আর ওজনটা আসলে একটা বল, একটা শক্তি, একটা মানে একটা আকর্ষণ বল একটা। ওকে, যার মানও আছে আবার অভিমুখ আছে। ওজনের কিন্তু মান অভিমুখ দুই আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। এই তফাৎটুকু খেয়াল রেখো, ভর একটি স্কেলার রাশি আর ওজন একটি ভেক্টর রাশি। ওকে, আর এবার দেখো ভারকেন্দ্র কি, বস্তুর ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে, ওই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি ওই বস্তুর ভার কেন্দ্র। মানে কোনো একটা বস্তু আছে, ওর ঠিক যে বস্তুর ওই ভেতরের একটা কেন্দ্র দিয়ে ওর ওজন বিন্দু দিয়ে নিচের দিকে ক্রিয়া করে, ওই যে বিন্দু সাপেক্ষে বস্তুটি ওই মুখে ক্রিয়া করছে সেইটাকে আমরা বলবো ওই বস্তুর ভার কেন্দ্র। ওকে, আর ওজনের মানটা, ওজনটা আসলে কি, ওজনের সঙ্গে বস্তুর একটা ভর সম্পর্ক আছে। ওটা যে ওজন ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি আমরা ওই বস্তুর অভিকর্ষ ত্বরণের সঙ্গে যোগ করে দিই সেই অঞ্চলে সেই স্থানে, তাহলে তাকে আমরা পাবো ওজনটি। অর্থাৎ ওজন ইকুয়াল টু বস্তুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণের গুণফল। ওকে, ফলে যে বস্তুর ভর যত বাড়বে ওজনটি তত বেশি হবে, আবার ভর কমলে ওজনটিও আস্তে আস্তে কমে যাবে, স্বাভাবিক। যেহেতু ওজনটা বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণের মান, ফলে ভর বাড়লে ওজন বাড়বে, ভর কমলে ওজনটি কমে যাবে। এবার দেখবো ওজনের এককটা কি আছে। ওজন যেহেতু একটা বল, তাই এর এককটা বলের এককের সঙ্গে একই রকম। এসআইতে এর এককটা নিউটন। এর আবার দু রকমের একক আছে, একটা অভিকর্ষীয় একক আর একটা পরম একক। ওকে, তাহলে একটা আমার অভিকর্ষীয় একক আর একটা আমার পরম একক, এই দুটো একক আমার এখানে আছে। তাহলে এসআইতে বলের পরম একটা নিউটন আর অভিকর্ষীয় একটা কিলোগ্রাম ভার। আর সিজিএসে ওজনের এককটা একটা পরমটা হবে গিয়ে ডাইন আর অভিকর্ষীয় এককটা হবে গ্রাম ভার। তাহলে
অভিকর্ষটা হচ্ছে সিজিএস গ্রাম ভার, আর এসআইতে হচ্ছে কিলোগ্রাম ভার, আর অরমটা হচ্ছে সিজিএসে হবে গিয়ে ডাইন, আর এসআইতে হবে হচ্ছে নিউটন। তাহলে একটা নিউটন তোমরা পেয়ে যাচ্ছ, আর একটা ডাইন পেয়ে যাচ্ছ, দেন এখানে কিলোগ্রাম ভার পেয়ে গেলে, আর এখানে পেলে হচ্ছে এই গ্রাম ভার। ওকে, এই চারটে হচ্ছে আমার ওজনের একক। এবার ওজনকে আমরা কেন বস্তু সক্রিয় ধর্ম বলবো না, ওজনকে সক্রিয় ধর্ম বলা যায় না, এটার কারণটা হচ্ছে ওজন কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ ওজন কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়। যেমন ধরো ভূপৃষ্ঠের ওপর থেকে ওপরে যদি আমরা যাই বা আমরা যদি ভূগর্ভে যাই তখন ওজনটা কিন্তু কমে যাবে, ওপর দিকে উঠলে পর ওজনটা কমে যাবে, আবার ভূগর্ভে গেলে ওজনটা কিন্তু কমে যাবে। আর পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়। এর থেকে প্রশ্ন থাকে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কী হবে। ওকে, আর সবচেয়ে বেশি ওজনটা হয় হচ্ছে ভূপৃষ্ঠে বস্তুর ওজন সর্বোচ্চ হয়, এটা অবশ্যই খেয়াল রেখে দিও। ওকে, আর পৃথিবীর আকৃতি কিছুটা কমলালেবুর ন্যায়, মানে ওপর নিচে চাপা হয় এবং দুপাশ হচ্ছে ফোলা হয়, ফলে যে কারণে ওর বিষুবরেখায় ওজন সবথেকে কম হয়, মানে এর সাইডটাতে ওজনটা হচ্ছে অল্প হয়। আর দুই মেরু অঞ্চল সবথেকে বেশি হয়। মেরু অঞ্চলটা কি ওপর নিচ হচ্ছে ওর বেশি হয়, যেগুলো হচ্ছে সামনে হয়, এই জন্য এটা ওজনটা বেশি হয়। এগুলো যদি দূরে হয় সাইডটা ওজনটা ওখানে কমে যায়। আবার অন্য গ্রহ উপগ্রহ নক্ষত্রে গেলেও কিন্তু এদের কিন্তু ওজন কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরো চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ হয়ে যায়, যেহেতু চাঁদের অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের 6 ভাগের 1 ভাগ, ফলে ওখানে ওজনটাও কিন্তু 6 ভাগের 1 ভাগে এসে পড়ে। অর্থাৎ কোনো বস্তু ওজন যদি পৃথিবীতে হয় 6 কিলোগ্রাম, তাহলে চাঁদে হবে গিয়ে ওজন 1 কিলোগ্রাম। ক্লিয়ার? এবার আমরা দেখে নেবো হচ্ছে ভর ওজনের মধ্যে পার্থক্য কী। ভর বলতে আমরা কি বোঝাই, কোনো বস্তুর মধ্যে যতখানি জড় পদার্থ আছে ওটা হচ্ছে ওই বস্তুর ভর। ওকে, আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানছে ওটা হচ্ছে ওই বস্তুর ওজন। তো একটা আমরা এখানে পেয়ে গেলাম 1 নম্বরটা। 2 নম্বরটা কী আছে, ভর বস্তু জাড্যের পরিমাণ, কিন্তু ওজন একটি বল, মানে কোনো বস্তুর মোট পদার্থটা হচ্ছে ওই বস্তুর ভর, কিন্তু ওজন হচ্ছে একটা বল, একটা আকর্ষণ বল হচ্ছে ওজন। ভরের মান অভিমুখ, এর মধ্যে শুধুমাত্র মানটি আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু ওজনের মান অভিমুখ 2 আছে, এটি একটি ভেক্টর রাশি, আর ভর হচ্ছে একটি স্কেলার রাশি। ওকে, আর হচ্ছে ভরের এবং ওজনের হচ্ছে মান কিন্তু আলাদা আলাদা হয়। বস্তুর ভরকে ওই স্থান অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে পরে আমরা বস্তুর ওজনটি পেয়ে যাব। ঠিক আছে, আর বিভিন্ন স্থানে কিন্তু বস্তুর ভর থাকবে অপরিবর্তিত এবং সেম থাকবে, কোনো চেঞ্জ এখানে আসবে না, আর ওজন কিন্তু হবে ভিন্ন ভিন্ন। ক্লিয়ার? আর কি আছে, ভর অপরিবর্তনীয়, তাই একটি ভর হচ্ছে বস্তুর স্বকীয় ধর্ম, ভর চেঞ্জ করা যায় না, তাই ভরটা হচ্ছে একটা স্বকীয় ধর্ম, কিন্তু ওজনটা হচ্ছে স্বকীয় ধর্ম নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল। হলো? আর সাধারণ তুলা দিয়ে বস্তুর ভর আমরা নির্ণয় করতে পারি। ওজন জন্য আমাদের লাগবে স্প্রিং তুলা যন্ত্র লাগবে ওজনের জন্য, এটা কিন্তু মাথায় রেখে দেবে। আর সিজিএস এসআই বলতে এদের এককটা হচ্ছে অন্যান্য, সিজিএস এসআইতে হচ্ছে ভর এককটা হচ্ছে গ্রাম আর কিলোগ্রাম, আর ওজনেরটা হচ্ছে গিয়ে পরমাণুটা হচ্ছে ডাইন আর নিউটন, এটা অবশ্যই মাথায় রেখো। আর অবশ্যই হচ্ছে গ্রাম ভার কিলোগ্রাম ভার, এককগুলো কিন্তু মাথায় রেখো, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে। ওকে, তবে আমরা নেক্সট অংশে ভরের সংরক্ষণ সূত্রটা কি। সংরক্ষণ সূত্রটা হচ্ছে যে জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে বা পরে ভরের মোট কোনো পরিবর্তন হয় না, শুধু পদার্থের রূপান্তর হয়। এই বিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুবক, যদি এটি পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে হবে ভর এবং শক্তির মোট পরিমাণ ফিক্সড, এর সঙ্গে শক্তিটা যোগ হবে। ওকে, এই সূত্র প্রথম প্রমাণ করেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ের। তাহলে ভরের এই সংরক্ষণ সূত্রটি কে প্রমাণ করেছিলেন? ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, নামটি মাথায় রেখো। ঠিক আছে, এবারে দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলো দেখে আমরা মনে হয় যে এখানে হয়তো সঠিক নয় এই সূত্রটি। এমন আমরা কি কি আমরা দেখতে পাই। এক নম্বর, যেমন ধরো জল ফুটে বাষ্প হয়, জলের পরিমাণ ক্রমশ আস্তে আস্তে করে কমে যায়, তখন আমাদের মনে হয় যে এই বুঝি আমাদের জলটা কিন্তু কমে গেল, কিন্তু উৎপন্ন যে বাষ্পটি হলো ওই বাষ্পের ভর যদি আমরা মেপে নেই দেখবো আমাদের ওই
আগের জল প্লাস বাষ্পীভবনটি আমাদের একই আছে, অর্থাৎ ভরটি আমার একই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আবার ধরো খোলা অবস্থায় কর্পূর, ন্যাপথলিন ইত্যাদি আমি যদি রেখে দেই, সেক্ষেত্রে কিন্তু ওদের পরিমাণ ক্রমশ কমে যায়, একসময় অদৃশ্য হয়ে যায়। এবার যদি আমরা উৎপন্ন বাষ্পের ভরটি মাপতে পারি, দেখব যে আমাদের আগের ভরের সঙ্গে পরের ভর একই আছে, কোনো রকম চেঞ্জ ওখানে হয়নি। ওকে, তারপরে আমরা নেক্সট আলোচনাটা আমরা এখানে দেখে নেব। রাসায়নিক পরিবর্তনটা কি? মোমবাতি জ্বালালে বা কেরোসিন, পেট্রোল ইত্যাদি জ্বালালে পরে শেষ পর্যন্ত কিছু আর অবশেষ থাকে না। মনে হয় যে রাসায়নিক বিক্রিয়ার জন্য ভরের বিনাশ হলো, ভর যেন কমে গেল, এই ধারণা কিন্তু ঠিক নয়। মোম, তারপর ধরো কেরোসিন, পেট্রোল, এগুলো সব হচ্ছে আসলে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। এরা যখন জ্বলে তখন জ্বলার সময় অক্সিজেনের সঙ্গে একটি রাসায়নিক বিক্রিয়া হয়। ওকে, আর রাসায়নিক বিক্রিয়া করে এরা যে যৌগগুলো উৎপন্ন হয়, সেই যৌগগুলোর নামগুলো কী আছে? যেমন ধরো সে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প উৎপন্ন হয়। ওকে, এবার যদি এই দুখানা পদার্থ যদি আমরা সংগ্রহ করে নেই এবং এদের ওজন আমরা নেই, দেখব যে এদের যে ভর আমরা নেই, দেখব যে আগের ভর, দহনের আগের যে মোট ভর ছিল, এদের পরের ভরটা প্রায় সম্পূর্ণই সেমই হবে। হলো অক্সিজেন গ্যাসের মধ্যে ম্যাগনেসিয়াম ফিতেতে আগুন ধরালে কী হয়? ফিতেটি উজ্জ্বল উৎপন্ন করে এবং উৎপন্ন হয় সাদা ছাই উৎপন্ন হয়। ওকে, এই ভর মাপলে আমরা দেখব যে এখানে কিন্তু আগের ভর এবং পরের ভরে কোনো রকম তফাৎ হবে না। বৃদ্ধি পায় কী জন্য? বৃদ্ধি পায় এই জন্য যে দহনের সময় ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, উৎপন্ন হয় ম্যাগনেসিয়ামের অক্সাইড। ওকে, এইবার যদি এখন আমরা যুক্ত অক্সিজেনের ভরটা আমরা নির্ণয় করতে পারি, তাহলে দেখবো যে আমরা আগের ভর এবং পরের ভরটি আমাদের একই আছে। এখানে একটি টেস্ট আছে ল্যাবরেটরির পরীক্ষা, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম না। এবার যাবো কি হচ্ছে শক্তি কাকে বলে? শক্তি বলে কাকে? কাজ করার যে ক্ষমতা তাকে হচ্ছে আমরা বলবো শক্তি। কাজ করার যে সামর্থ্য তাকে আমরা বলবো হচ্ছে শক্তি। শক্তির হচ্ছে নির্দিষ্ট ভ্যালু আছে, এর একটা দিকও আছে, কিন্তু এর কোনো দিক নেই, শক্তির কোনো দিক নেই। তাই শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, শক্তির কোনো ভর নেই, শক্তির ভার নেই, আয়তন নেই। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমরা এটাকে অনুভব করতে পারি আমরা একে আমরা, তাই এটা হচ্ছে একটা, এর কোনো আকার নেই। ওকে, শক্তির রূপগুলো কীরকম? শক্তির অনেক রকম রূপ আছে, সেই রূপগুলো হচ্ছে কীরকম হয়? যেমন ধরো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, সাউন্ড হচ্ছে চুম্বক শক্তি, চুম্বক দিয়ে আমরা কিছু আকর্ষণ করতে পারছি, ইলেকট্রিক শক্তি, এছাড়া ফ্যান ঘোরাচ্ছি, লাইট জ্বালাচ্ছি। তারপর ধরো রাসায়নিক শক্তি, আমরা দেশ লাইটটা জ্বালাচ্ছি। হলো পারমাণবিক শক্তি, এবং পারমাণবিক বোম থেকে শক্তি উৎপন্ন হয়, এগুলো। তা শক্তি কিন্তু আসলে রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু শক্তিকে ধ্বংস করা বা সৃষ্টি করা যায় না, খালি এগুলো এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়। ওকে, আর যান্ত্রিক শক্তি ভাগ করা যায় দুভাগে, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গিয়ে গতিশক্তি। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি দুপ্রকার ভাগ। ওকে, যাবো কি আমরা এবার তার পরের আলোচনায়। শক্তির রূপান্তর। আমাদের দৈনন্দিন জীবনে শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এখানে আমরা বলি শক্তির রূপান্তর। যেমন ধরো একটা উদাহরণ, এক নম্বর আছে হচ্ছে স্থিতিশীল থেকে হচ্ছে গতিশক্তি। এটা কীভাবে হয়? যেমন একটা পাথর যদি আমরা ওপর দিকে ছুঁড়ে দিই, ছুঁড়লে কী হবে? ওটা একসময় উপরে গিয়ে একসময় গিয়ে একটুখানি স্থির হবে। হলো, তখন কিন্তু পাথরটির যখন আমরা ছুঁড়ে দিলাম, ছোঁড়ার আগের মুহূর্তে পাথরটি শুধুমাত্র থাকবে হচ্ছে কোষের কোনো স্থিতি নেই। যত এটা ওপর উঠতে থাকবে আস্তে আস্তে পাথরটা কিন্তু ওর স্পিডটা আস্তে আস্তে একসময় কমে যাবে। ওকে, ফলে ওর কিন্তু গতিশক্তি আস্তে আস্তে কমে যাবে, তখন থাকবে খালি স্থিতিশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। ফলে যখন ও একদম ওপরে গিয়ে উঠলো, ওই সময়টাতে ওর একমাত্র থাকবে হচ্ছে স্থিতিশক্তি, আর গতি হবে শূন্য। ওকে, হ্যালো, তাহলে সর্বোচ্চ অবস্থানে কী হয়? সর্বোচ্চ অবস্থানে পাথরটি একসময় স্থির হবে সামান্য সময়ের জন্য, ওই সময় ওর যে গতিশক্তি ওটা থাকবে একেবারে শূন্য, কিন্তু স্থিতিশক্তি সবচেয়ে থাকবে হচ্ছে সবচেয়ে বেশি থাকবে ওটা। এরপরেই পাথরটি আবার নামতে শুরু করবে এবং আস্তে আস্তে ওর আবার স্পিড আস্তে আস্তে বাড়বে, অভিকর্ষ টানে ওর গতিশক্তি ক্রমশ বৃদ্ধি পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার স্থিতিশক্তিটা আস্তে আস্তে কমে যাবে। হলো, এবার দেখবো যান্ত্রিক শক্তি থেকে কী করে রূপান্তরিত হয়। যেমন তাপশক্তি। হাতে হাতে ঘষলে পরে আমাদের হাতের তালু উত্তপ্ত হয়ে ওঠে, ফলে এই সময় কিন্তু আমাদের হচ্ছে যান্ত্রিক থেকে উৎপন্ন হয় তাপশক্তি। সাইকেল চাকায় হাওয়া দেওয়ার সময় পাম্পটি গরম হয়ে ওঠে, এটাও কিন্তু যান্ত্রিক থেকে তাপশক্তি উৎপন্ন একটা উদাহরণ। তবে ধরো আলোক শক্তি। ওকে, আলোক শক্তি কীরকম হয়?
যেমন ধরো ছুরি কাঠি যখন আমরা ধার দেই সেই সময়তে হচ্ছে গিয়ে আমাদের ওটি গরম হয়ে গিয়ে আগুনের ফুলকি বের হয়, ওটা হচ্ছে আলোক শক্তি উৎপন্ন হলো। তারপর ধরো তড়িৎ শক্তি, ডায়নার মধ্যে তার কুণ্ডলী চুম্বক ক্ষেত্রে ঘোরার ফলে কুণ্ডলীতে উৎপন্ন হয়, তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। হলো, এই ধরনের বিভিন্ন শক্তি এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ওকে, ফলে এই নিয়ে আজকে আমি এখানে খুব বেশি আলোচনা করছি না, তোমরা চাইলে একটুখানি এগুলো দেখে নিও, ঠিক আছে? এগুলো যে কোনো বইতে পেয়ে যাবে এই ধরনের এক্সাম্পল। হ্যালো, এবার আছে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র সংরক্ষণ সূত্রটি কী আছে, এটা খুব ইম্পর্টেন্ট। শক্তি অবিনশ্বর, একে সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না এবং শুধুমাত্র এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত করা যায়। বিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। ওকে, যাবো আমরা পরবর্তী জায়গাতে। ইম্পর্টেন্টগুলো আমরা খালি দেখবো, খুব বেশি আমরা এখানে চাকরি বাকরির জন্য বেশি আমাদের খুঁটিয়ে আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মতো পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা খুব বেশি পরিমাণে জানবো না। ওকে, একটু আমরা জিকে এখানে জেনে নেবো আপেক্ষিকতাবাদ এই তত্ত্বটি কে এনেছিলেন। এটি এনেছিলেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। এটা অবশ্যই একটু খেয়াল রেখো, 1905 সালটা এখানে খেয়াল রেখো। ওকে, আর শক্তি সংরক্ষণ সূত্রটি কী আছে, ওটা আছে হচ্ছে E=mc²। এটা অবশ্যই কিন্তু খেয়াল রেখে দিও, E=mc² ভীষণ বিখ্যাত একটি সূত্র। আর এখানে সি হচ্ছে আলোর গতিবেগ, শূন্যস্থানে আলোর গতিবেগ, এর থেকেও প্রশ্ন থাকে যে সিটি এখানে কি। ওকে, যাচ্ছি গিয়ে আমরা পরবর্তী জায়গাতে আমরা ঢুকে পড়ছি, এরপর এগুলো আর কোনোভাবে লাগছে না। এটা হচ্ছে একটা ভীষণ ভালো সূত্র, সেটা হচ্ছে ভর এবং শক্তির একটা একসঙ্গে সূত্র। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক সূত্র, ভর এবং শক্তি মিলিত পরিমাণ সবসময় সমান থাকে, এটা হচ্ছে আসলে আমার জানাটা প্রয়োজন। ওকে, যাচ্ছি গিয়ে আমরা পরবর্তী অংশে সূর্য শক্তি উৎস এটা কী জন্য, এই নিয়ে আমরা বেশি আমরা আলোচনা করছি, এগুলো আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, এর থেকে বেশ কিছু জানার নেই। যাচ্ছি কি আমরা নেক্সট অংশ দেখি এখানে আর কোনো ইম্পর্টেন্ট কিছু এখানে থাকছে কি না। ইম্পর্টেন্ট কিছু পেলে পরে আমরা আলোচনা করব, ইম্পর্টেন্ট না পেলে পরে এখানে আমরা কিছু আলোচনা করব না। ওকে, আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হয়ে গেল পারমাণবিক শক্তি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট যে একমাত্র পারমাণবিক শক্তি ছাড়া বাকি সব শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট আমরা যাচ্ছি গিয়ে পরে আর কোনো শক্তি সংকর উৎস এই সমস্ত আমাদের জানার কোনো প্রয়োজন এখন হচ্ছে না, কারণ আমাদের সবটা হচ্ছে জিকে বেসড, আমাদের যেহেতু সব এমসিকিউ বেসড, ফলে আমাদের এমসিকিউ টাইপের এখানে হচ্ছে আমরা পাচ্ছি না, ওইগুলো আমাদের জানার আর প্রয়োজন হচ্ছে না। ওকে, যাবো গিয়ে আমরা নেক্সট অংশ দেখি আমরা আর কি আছে, আর কিছু জানার মতো আছে কি না এই অধ্যায় থেকে আর কিছু জানার মতো নেই। সৌরকোষ এটা মোটামুটি যা আছে এগুলো আমরা এমনিতেই জানি, আলোচনা করার কোনো প্রয়োজন। একটা আছে এখান থেকে, সৌরকোষে কি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় হচ্ছে সিলিকন, এটা একটুখানি মাথায় রেখে দিও। এছাড়া এখানে আর কিছু লাগছে না, ঠিক আছে, এছাড়া আর কিছু এখানে প্রয়োজন হচ্ছে না। এরপর বায়ুশক্তি কী আছে, এর সাথে কী কী হয় এই সমস্ত আমরা এগুলো এমনিতেই জানি, এগুলো আলোচনা করার কোনো প্রয়োজন হবে না, এগুলো তোমরা এগুলো সবাই জানো এমনিতে। ওকে, তাহলে আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। তোমরা জানিও এই ধরনের সংক্ষেপে আলোচনাগুলো তোমাদের কীরকম লাগছে। ওকে, আমি আবার অন্য একটা অধ্যায় নিয়ে এইভাবে আসবো। আর যদি তোমাদের ভালো লাগে এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো। এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।